দুপুরের আহারে বসে মোড়ল খবর পেলেন চৌকিদার দুজনকে গ্রেপ্তার করে তার জন্যে পঞ্চায়েতে অপেক্ষা করছে। খাওয়া মাথায় উঠল। গিয়ে দেখলেন চৌকিদার দুলাল রেগে টং। বন্দি এক বয়স্ক গ্রাম্য দম্পতি। পুরুষটি স্থূলকায়, নাক রাঙা, কেশ শুভ্র, চেহারায় মুষড়ে পড়ার ছাপ। মহিলাটি গোলগাল, খর্বকায়, পরনে সুন্দর পোশাক, দেহে রক্তিমাভা, দৃষ্টি উদ্ধত। মোড়ল প্রশ্ন করলেন, ব্যাপার কি? দুলাল অভিযোগ পেশ করল। রোজগার মতো আজও সে কাজে বেরিয়েছিল। চৌমাথার উল্টো দিকে বন যেখানে বাগদিপাড়ায় গিয়ে প্রবেশ করেছে, যথারীতি সেই দিকেই সে হাঁটছিল। নগর প্রান্তে মনোরম আবহাওয়া আর অকৃপণ ধানের ফলন ছাড়া কোনো অস্বাভাবিক দৃশ্য চোখে পড়েনি। ছোকরা বিজয় ক্ষেতের ডালপালা ছাঁটছিল। তাকে দেখতে পেয়ে বলল, এই যে দুলাল, জলদি যাও, বনে গিয়ে কমসে কম 130 বছরের একজোড়া কপত কপতি দেখে এসোগে। নির্দেশিত পথে সে বনে প্রবেশ করে। কিছু দূরে যেতে না যেতেই অস্পষ্ট এক গুঞ্জন শুনে সে হীন সামাজিক অপরাধের আঁচ পায়। শিকার করা পশুর চুরি ঠেকাতে যে কৌশলে গুঁড়ি মেরে চোরের পেছনে এগোতে হয়, সেইভাবে অতি সন্তর্পণে এগোতে এগোতে ঝোপের ভেতর আপত্তিজনক অবস্থায় এই দুজনকে হাতে নাতে ধরে ফেলেছে। বিস্ময়ে হতবাক মোড়ল অপরাধীদের দিকে চোখ ফেরালেন। লোকটির বয়স প্রায় 60, মহিলার কম করে হলেও 55। মোড়ল প্রথমে লোকটিকে জেরা করলেন, কিন্তু তার ক্ষীণ কণ্ঠের জবাব শুনতে যথেষ্ট মনোযোগের দরকার হলো। নাম কি? হারু বাগদি। পেশা? মুদিখানা দোকান আছে। বনের মধ্যে কি করা হচ্ছিল? লোকটি নিরুত্তরে অধবদনে দণ্ডায়মান, দৃষ্টি স্ফীত, উদরে নিবদ্ধ, হাত দুটি অলসভাবে জানুর উপর লম্বমান। মোড়ল আবার জিজ্ঞেস করলেন, অভিযোগ অস্বীকার করেন? না স্যার। তাহলে সব স্বীকার করছেন? হ্যাঁ স্যার। সপক্ষে কিছু বলবার আছে? কিছু না স্যার। অপকর্মের সঙ্গীটি জুটল কোথা থেকে? ও আমার স্ত্রী স্যার। আপনার স্ত্রী? হ্যাঁ স্যার। তবে গ্রামে আপনারা একসঙ্গে থাকেন না? মার্জনা করবেন স্যার, আমরা একত্রেই থাকি। যত সব পাগল, আলবাত পাগল। পাহারাদারদের হাতে ধরা পড়বার সখী কি বেলা 10টার সময় বনের মধ্যেই কীর্তি করছিলেন? লজ্জায় ব্যবসায়ীটির কেঁদে ফেলবার উপক্রম। মিনমিন করে বলে, উনি তাই চাইছিলেন। আমি বারবার বারণ করেছিলাম। এটা একটা লজ্জার ব্যাপার হবে। কিন্তু জানেন তো স্যার, মেয়েদের মাথায় কোনো মতলব এলে তা থেকে নিষ্কৃতি নেই। মোড়ল হেসে ফেললেন। তিনি রসিক ব্যক্তি, পরিহাস করতে ছাড়লেন না। ঠিকই বলেছেন, ওনার মাথায় এ মতলব না এলে আজ আপনাকে এখানে আসতে হতো না। স্ত্রীর দিকে ক্রুদ্ধ দৃষ্টি হেনে ব্যবসায়ী বলল, তোমার এই ভীমরতির জন্যে কি ফ্যাসাদে পড়তে হলো দেখতে পেয়েছো? বুড়ো বয়সে অশালীনতার অভিযোগে এখন কাঠ গোড়ায় দাঁড়াতে হবে, তারপর দোকানপাট বিক্রি করে অন্য কোথাও পাড়ি দিতে হবে। বেশ মজার ব্যাপার হবে, তাই না? স্বামীর কথায় ভ্রুক্ষেপ না করে গোলাপি উঠে দাঁড়ালো। বিন্দুমাত্র বিব্রত বা সংকুচিত না হয়ে স্পষ্ট ভাষায় প্রকৃত ঘটনা বর্ণনা করে চলল। জানি আমরা নির্বোধ, কিন্তু স্যার, আমার মতো একজন নগণ্য মহিলার পক্ষ থেকে আপনাকে ব্যাপারটা পুরোপুরি বুঝিয়ে বলতে দিন। আমার বিশ্বাস আছে, সবটুকু শুনলে কাঠগোড়ায় দাঁড়াবার লজ্জা থেকে আপনি আমাদের অব্যাহতি দেবেন। আমরা ঘরে ফিরে যাবার অনুমতি পাব। সে অনেক কাল আগের কথা স্যার। আমি তখন কিশোরী। হারুবাগদির সঙ্গে এই অঞ্চলেই প্রথম আমার সাক্ষাৎ। সেদিন ছিল রবিবার। এখন স্পষ্ট মনে পড়ছে যেন কালকের ঘটনা। ও কাজ করতো কাপড়ের দোকানে, আমি দর্জির দোকানে। সাবিত্রী আমার বান্ধবী, আমরা একসঙ্গে থাকতাম। মাঝে মাঝে ছুটির দিনে বেড়াতে আসতাম এখানে। আমার কোনো পুরুষ বন্ধু ছিল না, কিন্তু সাবিত্রীর ছিল। তার সঙ্গেই আমরা এখানে আসতাম। সহাস্যে একদিন সে আমায় সংবাদ দিল আগামী ছুটির দিন তার এক বন্ধুকে সে নিয়ে আসবে। সে কি বলতে চায় তা না বোঝার কথা নয়। বললাম, তাহলে বেচারির সময়ই নষ্ট হবে, কোনো লাভ হবে না। আমি আমি ভালো মেয়ে ছিলাম স্যার। পরের দিন হারুবাগদি আমাদের জন্য স্টেশনে অপেক্ষা করছিলেন। তখনও একটি সুশ্রী যুবক। অবশ্য নিজের সংযত থাকবো স্থির করেছিলাম, আর ছিলামও তাই। এরপর একদিন গেলাম মালিয়া পার্কে। সে এক অপূর্ব দিন। এমন মনোরম দিনে শুধু অকারণ অশ্রু বিসর্জন করতে মন চায়।
অমন উন্মুক্ত প্রকৃতির বুকে আমি বারে বারে অন্যমনস্ক হতে থাকি আর কেমন পাগলের মতো আচরণ করে বসি। এ স্বভাব আমার চিরকালের। সবুজ ঘাস, বাতাসে পাকা ফসলের আন্দোলন, আকাশে দোয়েল পাখির অবাধ বিচরণ, শুকনো ঘাস আর বুনো আফিমের মন মাতানো গন্ধ, বুনো ফুল, নানা বর্ণের পাখি, এসব একত্রে ইন্দ্রিয়ের পথে প্রবেশ করে অনভ্যস্ত লোকের মধ্যে মদের নেশার মতো মনকে ইন্দ্রাতুর করে তোলে। সে এক চমৎকার দিন, উজ্জ্বল আর মনোমুগ্ধকর। খোলা চোখের মধ্যে দিয়ে এ আমেজ মরমে প্রবেশ করে প্রাণ আকুল করে তুলেছিল। হারু আর আমি একসঙ্গে হাঁটছিলাম, মাঝে মাঝে দুটো একটা কথাও বলছিলাম। অপরিচিত লোকের সঙ্গে আমার ঠিক কথা আসে না, আর ওর লাজুক লাজুক ভাবটাও বেশ ভালো লাগছিল। সাবিত্রী আর ভোলা, ওরা আগে আগে চলতে চলতে নিজেদের মধ্যে কথা বলছিল আর পরস্পর চুম্বন করছিল। আর আমার সে কি অস্বস্তি! অবশেষে বনে ঢুকে পড়লাম। নরম ঘাসে ছড়িয়ে বসা হলো। চারদিকে কোমল শীতলতায় সদ্য স্নানের অনুভূতি। আমার গাম্ভীর্যের জন্যে সাবিত্রী আর তার বন্ধু পরিহাস করতে লাগলো, কিন্তু আমার দ্বারা আর কী বা সম্ভব হতো? আমাদের উপস্থিতি নস্যাৎ করে ওরা আবার নিজেদের মধ্যে কথাবার্তার চুম্বন শুরু করলো। তারপর কথা নেই, বার্তা নেই, একসময় উঠে গিয়ে ঝোপের আড়ালে অদৃশ্য হয়ে গেল। অপরিচিত যুবকের সঙ্গে একাকী আমি লজ্জায় মরে গেলাম। সরীসৃপের মতো ওদের অন্তর্হিত হতে দেখে একটা দুটো কথা শুরু করলাম। জিজ্ঞেস করলাম ও কি করে। আগেই বলেছি ও তখন কাপড়ের দোকানে কাজ করত। কিছুক্ষণ কথা বলাতে ওর সাহস বাড়ল। আমাকে তখন আবার পটাতেও চেষ্টা করলো, কিন্তু আমি বাধা দিয়ে নিরস্ত করেছে, তাই না? মাটির দিকে তাকিয়ে হারুবাগদি দাঁড়িয়ে রইল, কোনো জবাব দিল না। ও সেদিন বুঝল, মহিলা বলে চলল, আমি কেমন মেয়ে। তারপর থেকে আমার সঙ্গে সমঝে চলতো। প্রতি রবিবার অবশ্য আমার কাছে আসতো। আমাকে সত্যিও ভালোবেসে ফেলেছিল, আর আমিও। তখনকার দিনগুলো কি ভালো ছিল না গো। সংক্ষেপে বলতে গেলে সেবার পুজো আমাদের জীবনে স্মরণীয় কাল। আমাদের বিয়ে আর হারুবাগদির দোকান 1 মাসই হয়। প্রথম প্রথম দোকান চলেনি, কষ্টে দিন কেটেছে। দূরে কোথাও বেড়াতে যাওয়া তো দূরের কথা, গাঁয়ের মধ্যেও একসঙ্গে আর বেড়াতে বেরোনো হতো না। তারপর কি হলো, বেড়ানোর কথা মনেই রইল না। ব্যবসায়ীদের কাছে গোলাপের চেয়ে ক্যাশ বাক্সের কদর বেশি। সারাদিন কাজের মধ্যে ডুবে থেকে আর কিছুর খেয়াল রইল না। অজান্তে বয়স বাড়তে লাগলো। তারপর প্রেম ভালোবাসা থেকে দূরে সরে এসে বৈচিত্র্যহীন একঘেয়ে দাম্পত্য জীবনে অভ্যস্ত হয়ে পড়লাম। যে অভাববোধ নেই, তার জন্যে ক্ষোভ থাকাও সম্ভব নয় স্যার। তারপর ধীরে ধীরে সুদিন এলো। ভবিষ্যতের ভাবনা রইল না। আর সেই সময় থেকে আমার কী যে হলো জানি না, সত্যিই জানি না স্যার। স্কুল ছাত্রীদের মতো আবার কল্পনার জাল বুনতে শুরু করলাম। ক্যাশবাক্সের পেছন থেকেও ফুলের সুমিষ্ট ঘ্রাণে হৃদয় নেচে উঠল। পথে ফুলওয়ালা দেখলে চেঁচিয়ে ডাকতাম, ছুটে গিয়ে দাঁড়াতাম দরজায়। দুপাশের বৃহৎ অট্টালিকার ওপর অসীম নীল আকাশ। পথের ওপর ওটা তো আকাশ নয়, যেন সবুজ মাঠের বুকের উপর দিয়ে বয়ে যাওয়া এক সুদীর্ঘ নীল নদী। আর দোয়েল পাখিরা যেন তার স্বচ্ছ বুকে স্বচ্ছন্দ্র ক্রীড়ারত মৎস্যকুল। আমার বয়সে এ ধরনের ভাববিলাস হয়তো বেমানান, কিন্তু সারাটা জীবন কাজে ডুবে থেকে যে অমূল্য সম্পদ হারিয়েছি, তার জন্যে দুঃখ হওয়াটা স্বাভাবিক। দেখুন, 8-10টি মেয়ের মতো গত 20 বছর ধরেও আমি এই অরণ্য পরিবেশে প্রেমিকের চুম্বন সুধা পান করতে পারতাম। মনের মানুষটিকে পাশে রেখে এই গাছের ছায়ায় নিজেকে এলিয়ে দেওয়া স্বর্গসুখ উপভোগ করতে পারতাম। দিনরাত এই এক ভাবনা আমায় পেয়ে বসলো। স্বপ্নের অতল তলে যেতে যেতে জ্যোৎস্নার অবাধ বন্যায় প্রাণ ভরে অবগাহন করে নিতাম। হারুবাগদির কাছে কথা প্রকাশ করবার সাহস হয়নি। জানি কপালে জুটবে উপহাস আর টুকিটাকি জিনিস বিক্রির উপদেশ। সত্যি বলতে কি, ওর জন্য আমার আগ্রহও ছিল কম। কিন্তু দর্পণে নিজের চেহারা দেখে অন্য কোথাও প্রস্তাব করার দুঃসাহস দেখাতে পারিনি। সাহস করে একদিন ওকে বলেই ফেললাম, ওগো চলো না, আমাদের প্রথম মিলনের স্থানটি থেকে বেরিয়ে আসি। আমার কথা অবশ্য ওর জানবার কথা নয়, তবে ও রাজি হলো। আর দীর্ঘ ব্যবধানের পর আজ সকাল 9টায় আবার আমরা একত্রে এখানে এলাম। মাঠের মধ্যে দিয়ে চলতে চলতে দেহ মনে যেন কৈশোরের চপলতা ফিরে এলো। স্বামীকে দেখলাম,
যেন সেই অতীত দিনের সুদর্শন যুবক। নারী মনের বসন্ত সত্যি চিরন্তন। ওকে চুমোয় চুমোয় ভরিয়ে দিলাম আমি তখন আবেগে মাতোয়ারা। ও বলল, তোমাকে আজ কিসে পেয়েছে, অমন করছো কেন? কোনো কথাই তখন আমার কানে প্রবেশ করেনি, শুধু আমার বুকের স্পন্দন শুনতে পাচ্ছিলাম। আমি ওকে জোর করে বনের অন্তরালে নিয়ে গেছি। তারপর বাকিটুকু শুনেছেন স্যার, আগাগোড়া সবটুকু খুলে বলেছি, সবটুকু। মোড়ল লোক ভালো, ঠোঁটের কোণে একটু হেসে তিনি বললেন, নিশ্চিন্তে ফিরে যান ম্যাডাম, তবে বনের মধ্যে এমন কাণ্ড আর যেন না হয়।